আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা তোমাদের বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের উপরে ক্লাস নিব। বিজ্ঞানের সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। তোমরা যখন উপরের লেভেলে উঠবা, যেমন 9-10 যখন উঠবা, সেখানেও কিন্তু তোমরা পদার্থবিজ্ঞান নামে একটা সাবজেক্ট পাবা। সেটার একটা অধ্যায় হচ্ছে তোমার পৃথিবী আর মহাকর্ষ রিলেটেড, অর্থাৎ ক্লাস 9-এ তোমরা একটা অধ্যায় পাবা। সেই অধ্যায়ের নাম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। তার মানে তুমি যদি ক্লাস 8-এ এই অধ্যায়টাকে ভালো করে পড়ো, এই অধ্যায়ের বেসিকটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমরা উপরের লেভেলের ক্লাসগুলোতে তোমাদের কাছে এই রিলেটেড টপিকসগুলো একদম ইজি মনে হবে। ওকে, তাহলে তুমি যখন এই অধ্যায়টা পড়তে যাবা, তুমি এই অধ্যায়টাকে বেসিক মনে করে পড়তে যাবা। এই অধ্যায়ের খুঁটিনাটি যদি তুমি জানো, তাহলে তোমার উপরের লেভেলে গিয়ে অত সমস্যা হবে না। আর যেহেতু এটা একটা পদার্থবিজ্ঞানের অধ্যায়, এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে তুমি প্রতিটা বিষয় বুঝতে পারো মতো। ওকে, তাহলে দেখো, আমাদের এই অধ্যায়ে আমরা 3টা ভাগে ভাগ করছি। অর্থাৎ আমরা প্রথমে তোমাদেরকে মহাকর্ষ, অভিকর্ষ আর মহাকর্ষ সূত্র নামে 3টা টপিকস আমরা তোমাদেরকে পড়াবো। এরপরে আমরা তোমাদেরকে ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, তারপর হচ্ছে এই ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবার লাস্টে আমরা ভর আর ওজন নিয়ে আলোচনা করব। আমাদের অনেকের কাছে এখনো মনে হয় যে ভর আর ওজন একই জিনিস। হ্যাঁ, অনেকে বলে যে আমার ওজন এত কেজি, আমার ভর এত কেজি। দুইটা জিনিসকে কিন্তু তারা একই মনে করে। আসলে পদার্থবিজ্ঞানে আর স্বাভাবিকে ভর আর ওজন কিন্তু সেম না। ওকে, তাহলে দেখো, আমরা সবার আগে পড়ব হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ কথাটার মানে হচ্ছে মহাবিশ্বের বিভিন্ন বস্তু কণার মধ্যে আকর্ষণ। আমি আবারও বলতেছি, মহাকর্ষ কথাটার মানে হচ্ছে এই মহাবিশ্বের বিভিন্ন বস্তু কণার মধ্যবর্তী কি আকর্ষণ। যেমন দেখো, তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এটা কিন্তু করেই। হ্যাঁ, যেমন আমার সাথে এখন এই হোয়াইট বোর্ডের আকর্ষণ বিদ্যমান, আমার সাথে পৃথিবীর আকর্ষণ বিদ্যমান, আমার সাথে ক্যামেরার আকর্ষণ বিদ্যমান, আমার সাথে সূর্যের আকর্ষণ বিদ্যমান। এই যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণা একে অপরের সাথে আকর্ষণ করে। ওকে, তবে এই আকর্ষণ বলটা খুবই নগণ্য হয়, মানে খুবই কম, যার কারণে আমরা একজন আকর্ষণের টানে আমরা ওর কাছে চলে যাই না, বা আমি সূর্যের গায়ে গিয়ে পড়ি না, বা সূর্য এখানে চলে আসে না। কেন আসে না? কারণ আমার আর ওর মধ্যে যে আকর্ষণ, বা আমার আর হোয়াইট বোর্ডের মধ্যে যে আকর্ষণ, বা আমার আর মঙ্গলের মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলের মানটা খুবই খুবই কম। তাহলে আমরা সবার আগে পড়ব হচ্ছে মহাকর্ষ। তাহলে মহাকর্ষ কথাটার মানে বললাম মহাবিশ্বের বস্তু কণাগুলোর মধ্যে আকর্ষণ। ওকে, তোমাদেরকে মনে রাখতে হবে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা, যেমন চাঁদ আর সূর্যের মধ্যে আকর্ষণ, চাঁদ আর মঙ্গলের মধ্যে আকর্ষণ, সূর্য আর অন্য কোনো গ্রহের মধ্যে আকর্ষণ, বা সূর্য আর আমার মধ্যে আকর্ষণ, বা আমার আর হোয়াইট বোর্ডের মধ্যে আকর্ষণ, এই আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ। তার মানে আমাদেরকে যদি বলা হয় মহাকর্ষ কাকে বলবে বা কাকে বলে, আমাদেরকে বলতে হবে মহাবিশ্বের যে কোনো বস্তু কণার আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। কেন? কারণ আমরা বলছি মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা একে অপরকে কি করতে থাকে? আকর্ষণ করে থাকে। এই আকর্ষণকেই আমরা বলতেছি কি? মহাকর্ষ। যেমন আমি যদি বলি সূর্য এবং মনে করো মঙ্গল, এদের মধ্যে একটা আকর্ষণ বিদ্যমান, তাহলে সূর্য আর মঙ্গলের মধ্যে যে আকর্ষণটা বিদ্যমান, সেটা কোন ধরনের আকর্ষণ? সেটা হচ্ছে একটা মহাকর্ষ। সূর্য আর মঙ্গলের মধ্যে এক ধরনের আকর্ষণ বল বিদ্যমান, এক ধরনের টান বিদ্যমান, সেই টানটাকে আমরা কি বলতেছি? মহাকর্ষ। অথবা আমি যদি বলি যে একটা কলমের সাথে এখন মনে করো সূর্যের একটা আকর্ষণ বিদ্যমান, এটা কোন ধরনের? এটা হবে একটা মহাকর্ষ বল। ওকে,
এদের মধ্যবর্তী বলটাকে আমরা কি বলবো? মহাকর্ষ বল। অথবা আমরা যদি বলি যে শুক্র গ্রহের সাথে শনি গ্রহের যেই মধ্যবর্তী আকর্ষণ বলটা বিদ্যমান সেটাই কোন ধরনের? মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করলে সেই আকর্ষণকে আমরা বলবো মহাকর্ষ। সেই আকর্ষণ বলকে আমরা বলবো মহাকর্ষ। মহাকর্ষ এক ধরনের আকর্ষণ বল। মহাকর্ষ এক ধরনের কি? আকর্ষণ বল। ওকে, এরপরে আসো অভিকর্ষ। অভিকর্ষ কাকে বলে? দেখো, আমাদেরকে যেহেতু আমরা মহাকর্ষ সম্পর্কে জানলাম, তাহলে তুমি অভিকর্ষ সম্পর্কেও ইজিলি বুঝতে পারবা। আমরা বললাম মহাবিশ্বের দুইটা বস্তুর যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। আমি যদি বললাম সূর্য ও চাঁদের মধ্যে আকর্ষণ, এটা একটা কোন ধরনের? মহাকর্ষ বল। কিন্তু অভিকর্ষ বল কাকে বলে যদি জিজ্ঞেস করা হয়, তুমি বলবা এই যে মহাবিশ্বের দুইটা বস্তুর আকর্ষণকে আমরা মহাকর্ষ বলছিলাম না? এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় আর একটা যদি অন্য একটা বস্তু হয়, তার মানে পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ। আমি আবার বলতেছি, দেখো, আমরা বললাম এই পৃথিবীর সাথে অন্য যে কোনো একটা বস্তু, যেমন পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণকে বলবো অভিকর্ষ, পৃথিবীর সাথে চাঁদের আকর্ষণকে বলবো অভিকর্ষ, পৃথিবীর সাথে আমার আকর্ষণকে বলবো অভিকর্ষ, পৃথিবীর সাথে এই মার্কারের আকর্ষণকে বলবো অভিকর্ষ, পৃথিবীর সাথে হোয়াইট বোর্ডের আকর্ষণকে আমরা কি বলবো? অভিকর্ষ। তার মানে মহাবিশ্বের পৃথিবী বাদে যে কোনো দুইটা বস্তুর আকর্ষণকে আমরা বলবো মহাকর্ষ। আর দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় আর একটা যদি অন্য যে কোনো বস্তু হয়, অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ হয়, পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যবর্তী আকর্ষণকে বলা হয় অভিকর্ষ। মনে থাকবে? আমি সিম্পলি আবারও বলতেছি, সহজ একটা উদাহরণ বলি। যেমন সূর্য ও মঙ্গলের মধ্যবর্তী আকর্ষণ হচ্ছে মহাকর্ষ। সূর্য ও পৃথিবীর আকর্ষণকে আমরা কি বলবো? অভিকর্ষ। তাহলে তোমাদের একটা কথা থাকতে পারে যে মহাবিশ্বের মধ্যে কি পৃথিবী পড়ে না? তাহলে সূর্য আর পৃথিবীর আকর্ষণকে কি মহাকর্ষও বলা যাবে না? হ্যাঁ, পৃথিবী ও সূর্যের আকর্ষণ বলকে মহাকর্ষ বলা যাবে, কিন্তু সূর্য ও মঙ্গলের আকর্ষণকে অভিকর্ষ বলা যাবে না। কারণ সূর্য ও মঙ্গলের মধ্যে কি পৃথিবী আছে? এই দুইটা বস্তুর মধ্যে কোনোটা পৃথিবী না। তাহলে মনে রাখতে হবে সকল অভিকর্ষ বল মহাকর্ষ বল, কিন্তু সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। কারণ অভিকর্ষ বল হতে হলে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল হতে হলে দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে আমরা যদি অভিকর্ষ বল বলতে যাই, তার মধ্যে একটা বস্তু কি হইতে হবে? পৃথিবী হতে হবে। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলকে আমরা বলবো অভিকর্ষ বল। কি বলবো? অভিকর্ষ বল। অভিকর্ষ বলের আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় মধ্যাকর্ষণ বল। কি বল বলা হয়? মধ্যাকর্ষণ বল। তোমরা যদি তোমাদের বই পড়ো, তোমাদের বইয়ে অভিকর্ষ বল বা মধ্যাকর্ষণ দুইটা কথা পাবা। তাহলে এই দুইটা আর বেসিক তোমরা কি পারবা? আমি আবারও দুইটা টপিকস একটু রিপিট করি। একটা হচ্ছে মহাকর্ষ আর একটা হচ্ছে অভিকর্ষ। মহাকর্ষ কাকে বলে বললাম? মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। অভিকর্ষ বল কাকে বলে বললাম? যদি দুইটা বস্তুর আকর্ষণ বলের মধ্যে একটা বস্তু যদি পৃথিবী হয় আর একটা অন্য যে কোনো বস্তু, তার মানে পৃথিবী ও অন্য যে কোনো বস্তু, সেটা সূর্য হোক, মানুষ হোক, একটা গাছ হোক, মঙ্গল হোক, পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর
আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। তাহলে আমি তোমাদেরকে এখানে দুইটা প্রশ্ন দেই, তোমরাই বলবা যে এরা কোন ধরনের বল এদের মধ্যে বিদ্যমান। তাহলে আমি যদি বলি পৃথিবীর সাথে আপেল, অর্থাৎ পৃথিবী ও আপেলের মধ্যে কোন ধরনের বল বিদ্যমান, তোমরা নিজেরাই বলার ট্রাই করবা। কিভাবে বলবা এখানে তো বলতে পারবা না, তোমরা কমেন্ট করে আমাদেরকে বলবা। ওকে, আরেকটা হচ্ছে আমরা যদি বলি সূর্য প্লাস আপেল, এদের মধ্যে কোন ধরনের বল বিদ্যমান। এই দুইটা পয়েন্ট যদি তুমি বলতে পারো তাহলে তোমার পৃথিবী অভিকর্ষ আর মহাকর্ষ রিলেটেড সমস্যাটা আশা করি আর থাকবে না। তাহলে আমরা মহাকর্ষ অভিকর্ষ দুইটা টপিকস পড়লাম। এবার আসো মহাকর্ষ সূত্র। তোমরা মহাকর্ষ কথাটার মানে আমরা বললাম দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ। ওকে, আমরা আরো একটা কথা বললাম, মহাবিশ্বের প্রতিটা বস্তু কণা একে অপরকে কি করে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মানটা কত, এই আকর্ষণ বলটা কিভাবে করবে, কেমন হলে কি হবে, এই জিনিসটা নিয়ে একটা সূত্র তোমাদেরকে এখানে আলোচনা করা হয়েছে। আমরা সূত্রটা পড়ার আগে তোমাদেরকে আমরা কয়েকটা একক তোমাদের মনে আছে কিনা আমরা একটু যাচাই করার ট্রাই করি। যেমন তোমরা সবাই জানো যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তার মানে দূরত্বের একক হচ্ছে মিটার, অর্থাৎ দূরত্বের আরেকটা নাম হচ্ছে সরণ। যদিও দূরত্ব আর সরণের মধ্যে পার্থক্য আছে, আপাতত মনে রাখো দূরত্ব আর সরণের একক হচ্ছে কি মিটার। তাহলে দূরত্ব বা সরণ এদেরকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়, এটার একক হচ্ছে মিটার। তোমরা আরো জানো বেগ, বেগ কাকে বলে, প্রতি সেকেন্ডে কোনো বস্তুর সরণকে বা প্রতি সেকেন্ডে কোনো বস্তু কি পরিমাণ সরণ হয় তাকে বলা হয় বেগ। বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়, বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। যদি ভুলে যাও আমরা পরে ডিটেলসে আবার বলবো। আরেকটা ওয়ার্ড পাবা ত্বরণ। ত্বরণ কাকে বলে, প্রতি সেকেন্ডে ব্যাগের পরিবর্তনের হারকে বলা হয়, অথবা প্রতি সেকেন্ডে ব্যাগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। ত্বরণের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাক্সেলারেশন, অর্থাৎ ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আসো বল। বলকে ইংরেজিতে বলা হয় ফোর্স। তাহলে বলকে কি দিয়ে প্রকাশ করবে, এফ দিয়ে প্রকাশ করবে। আমরা জানি এই বল নিয়ে তোমার নিউটন সর্বপ্রথম বল সম্পর্কিত বিভিন্ন বল কাকে বলে, বলের পরিবর্তন, এগুলো নিয়ে সেই গবেষণা করছে, সেই সূত্র আবিষ্কার করছে, যার কারণে নিউটনের নামকে স্মরণীয় করে রাখার জন্য বলের একককে বলা হয় নিউটন। নিউটনকে এন দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের এন, মাইন্ডেড। এরপরে আসো তোমরা আরো কয়েকটা উদাহরণ মনে রাখতে হবে, যেমন ভর। তোমরা যেটা সবাই জানো ভরকে বলা হয় ম্যাস। ম্যাসকে তাহলে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করব, ভরের একক হচ্ছে কেজি। মনে রাখবা এগুলো সব হচ্ছে তোমার এসআই একক, ওকে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, আন্তর্জাতিক একক। ভরের একক হচ্ছে কি কেজি। আর আমরা যেটা এতদিন কনফিউশন সেটা হচ্ছে ওজন। ওজনকে আমরা ইংরেজিতে বলি ওয়েট। ওয়েট তাহলে ওজনকে কি দিয়ে প্রকাশ করবে, ডাব্লিউ দিয়ে প্রকাশ করবে। আর ওজন আসলে ভর দুইটা একই জিনিস না। ওজনকে আমরা লাস্টে ডিটেলসে পড়ব। মনে রাখবা ওজনের একক হচ্ছে নিউটন। তার মানে আমরা একটা কথা বুঝতে পারতেছি, ওজন হচ্ছে আসলে এক ধরনের কি বল। কোন ধরনের বল সেটা আমরা পরে বলবো। তাহলে মনে রাখবা ওজন হচ্ছে এক ধরনের বল, এটা হচ্ছে এক ধরনের আকর্ষণ বল। ওকে, তাহলে ওজনের একক হচ্ছে কি নিউটন। দূরত্ব বা সরণের একক মিটার। ব্যাগ একক কি হবে মিটার পার সেকেন্ড। ত্বরণ, ত্বরণ কাকে বলে বলছি, প্রতি সেকেন্ডে ব্যাগের পরিবর্তনের হারকে অথবা প্রতি সেকেন্ডে ব্যাগ বৃদ্ধির হারকে
ত্বরণ বলা হয়। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের একক হচ্ছে নিউটন, আর ভরের একক হচ্ছে কেজি, আর ওজনের একক আমরা কি বললাম? নিউটন বললাম। আর সময়ের একক তো তোমরা সবাই জানো, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। আমি এই টপিকসগুলো মহাকর্ষ সূত্র পড়ানোর আগে কেন বললাম, কারণ এগুলো তুমি যখন পরবর্তীতে মহাকর্ষ সূত্র করতে যাবে এখান থেকে কয়েকটা টপিকস তোমার জানা লাগবে। জি এর মান যখন নির্ণয় করতে যাবা দেখবা যে এখান থেকে কয়েকটা একক তোমার জানতে হবে। তাহলে আমরা মহাকর্ষ সূত্র রিলেটেড এই টপিকসগুলো পড়লাম, এগুলো তোমরা বাসায় লিখে রাখবা। হ্যাঁ, খাতায় যে কোনো একটা পাশে বা তোমার বইয়ের একটা কোনায় লিখে রাখবা। তাহলে আমরা মহাকর্ষ পড়লাম, অভিকর্ষ পড়লাম, মহাকর্ষ সূত্র পড়ার আগে কয়েকটা একক সম্পর্কে পড়লাম। এবার আসো আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র নিয়ে আমি বলার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা সবাই স্যার আইজ্যাক নিউটনকে চিনো। উনি মূলত এই মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করছে। উনি একদিন বা একটা বাগানে বসেছিল একটা গাছের নিচে, তখন গাছ থেকে একটা আপেল পড়তে দেখে, মূলত তোমার একটা গাছ থেকে একটা আপেল সে নিচের দিকে পড়তে দেখে সে মূলত তার চিন্তা হলো যে কেন আপেলটা নিচের দিকে পড়লো বা কেন উপরের দিকে গেল না। এটার থেকেই উনি মূলত তোমার এই মহাকর্ষ সূত্রটা আবিষ্কার করে। যখন এই মহাকর্ষ সূত্রটা উনি আবিষ্কার করে তখন কিন্তু তার বয়স ছিল মাত্র 23 বছর। ওকে, এগুলো সেই 1665 সালের দিকের কথা। এই যে মহাকর্ষ সূত্রে উনি পরে এই আপেলের পড়া নিয়ে বিচার বিশ্লেষণ করে উনি একটা সিদ্ধান্ত উপনীত হলো যে মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা মহাকর্ষ বলছি না, আমরা পৃথিবীর বাইরের পৃষ্ঠে আমরা বাস করি, অর্থাৎ পৃথিবীর উপর পৃষ্ঠে আমরা বাস করি, আমাদের সাথে পৃথিবীর একটা আকর্ষণ বল বিদ্যমান। ওকে, অনুরূপভাবে এই আপেলটা যার কারণে পৃথিবীর টানে সে নিচে পড়ছে, উপরে পড়েনি, তাহলে এই আপেল আর পৃথিবীর মধ্যে একটা আকর্ষণ বল বিদ্যমান। হ্যাঁ, তাহলে আমরা এখানে দুইটা বস্তু নিয়ে আমরা মহাকর্ষ বল কি জিনিস বা দুইটা বস্তুর মধ্যে আকর্ষণটা কতটুকু সেটা আমরা এই অধ্যায়ে জানবো। দেখো, মহাকর্ষ সূত্র যখন তোমাদের পরীক্ষায় আসবে, সূত্রটা বইয়ে যেভাবে লেখা আছে হুবহু সেইভাবেই লিখতে হবে। তোমাদের বইয়ে বলা হচ্ছে এই মহাবিশ্বের প্রতিটা বস্তু কণা, এই যে একটা বস্তুর সাথে আর একটা বস্তু, প্রতিটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কত হবে সেটা তুমি কিভাবে নির্ণয় করবা? বিজ্ঞানী নিউটন বলতেছে এই আকর্ষণ বলের মান হবে বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক। এখানে তোমরা একটা টপিকস পাবা সমানুপাতিক, আমি একটু পরে বলবো। তাহলে আকর্ষণ বলের মানটা হবে যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হচ্ছে তাদের ভরের গুণফলের সমানুপাতিক। হ্যাঁ, আর বস্তু দুইটার দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যত কম হবে তাদের আকর্ষণ বল তত বেশি হবে, দুইটা বস্তুর মধ্যে দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বলটা তত কম হবে। তাহলে দুইটা কথা বলছি, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তৃতীয় আরেকটা কথা মনে রাখতে হবে, যখন আমরা দুইটা বস্তুর মধ্যে যখন আকর্ষণ কথা বলবো, এই আকর্ষণ বলটা সবসময় সোজাসুজিভাবে কাজ করবে, সরল রৈখিকভাবে কাজ করবে। আকর্ষণ বল কখনো মানে আঁকা বাঁকা হয়ে কাজ করবে না। তার মানে এই বস্তুর সাথে এই বস্তুর আকর্ষণ বল সে এদিক থেকে ঘুরে আসে এদিকে, এইভাবে কিন্তু তোমার আকর্ষণ হবে না। এই বস্তু আর এই বস্তুর মধ্যে আকর্ষণটা কীরকম হবে? সরল রৈখিক বরাবর। তার মানে আমরা মহাকর্ষ সূত্রের তিনটা বিষয় তোমাকে সূত্রের মধ্যে উল্লেখ করতে হবে। 1 নাম্বার পয়েন্ট, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। 2 নাম্বার কি, এই আকর্ষণ বলের মান তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল, এই যে মধ্যবর্তী আকর্ষণ বলটা
সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। তার মানে এটা আর এটার দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করে দিই সরল রেখা বরাবর, সোজাসুজি যোগ করছি না, এই সরল রৈখিকভাবে আকর্ষণ বলটা কাজ করবে। তাহলে এবার আসো আমি তিনটা পার্টকে এবার স্টেপ বাই দেখাই। আমরা আকর্ষণ বলকে ধরে নিলাম এফ, কারণ বল মানেই তো এফ। তাহলে বলা হচ্ছে মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান হবে, এফ এর মান হবে দুইটা বস্তুর গুণফলের, ভরের গুণফলের সমানুপাতিক। তার মানে একটা বস্তুকে যদি আমরা m1 ধরি আর একটা বস্তুকে যদি আমরা m2 ধরি, তাদের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিকের চিহ্ন হচ্ছে এরকম। সমানুপাতিক কথাটার মানে হচ্ছে কি, যদি বস্তুগুলোর ভর বাড়ে তাহলে আকর্ষণ বলও বাড়বে, যদি বস্তুগুলোর ভর কমে আকর্ষণ বলের মানও বাড়বে। অর্থাৎ একটার মান বাড়লে আরেকটার মান বেড়ে যাওয়াকে বলা হয় সমানুপাতিক। কিভাবে দেখো, আমরা একটা বস্তুর ভরকে প্রথমে 10 কেজি ভাবলাম, আর একটা বস্তুর ভরকে আমরা 20 কেজি চিন্তা করলাম, তাহলে এদের এফ এর মান আমরা কত পাবো? 10 গুণ 20, তার মানে হচ্ছে এফ ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 200, রাইট? এখানে আমরা কত পাবো? 200। কিন্তু বর এবার আমরা বাড়াই দিলাম, ধরে নাও 10 কেজির জায়গায় আমরা ধরে নিলাম যে এই একটা বস্তুর ভর 20 কেজি, ওর 20 কেজির জায়গায় আমরা ভর ধরে নিলাম 40 কেজি। তাহলে এখন এফ এর মানটা কত দাঁড়াবে? 20 গুণ 4, তার মানে তোমার আলটিমেট প্রায় কত? 800। আগে ছিল 200, এখন হয়ে গেছে কত? 800। তার মানে যখন বস্তুগুলোর ভর 10 কেজি আর 20 কেজি ছিল তখন তাদের আকর্ষণ বলের মান ছিল 200। যখন বস্তুগুলোর ভরের মান 20 কেজি আর 40 কেজি তখন তাদের আকর্ষণ বলের মান হয়ে গেছে কত? 800। তার মানে ভরের মান বাড়লে, বস্তুগুলোর ভর বৃদ্ধি পেলে আকর্ষণ বলের মানও বাড়তেছে না। এটাকেই বলা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এক পক্ষ বাড়লে, এক পক্ষের মান বাড়লে আর এক পক্ষের মানটা বৃদ্ধি পাওয়াকে বলা হয় সমানুপাতিক। অর্থাৎ বস্তুগুলোর ভর বেড়ে গেলে ওর যে আকর্ষণ বলটা বেশি হবে সেটাকেই বলা হয় সমানুপাতিক। এটা আমি আরেকটু বিশ্লেষণ করে বলি। যেমন একজন মানুষের ভর 50 কেজি আর পৃথিবীর ভর তোমার প্রায় কত জানো কেউ? পৃথিবীর ভর তোমরা পৃথিবীর ভর অনেক বেশি ধরে নাও, তাহলে একজন 50 কেজি ভরের সাথে পৃথিবীর যে একটা আকর্ষণ বল থাকবে, তাহলে পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী আকর্ষণ বলটা আরো বেশি থাকবে না? কারণ কি, দুইটা বস্তুর ভর বেড়ে গেছে। হ্যাঁ, এই কারণে মনে রাখবা এটাকে আমরা সমানুপাতিক বলি। হ্যাঁ, অর্থাৎ এক সাইডের মান বৃদ্ধি পেলে আরেক সাইডের মান বেড়ে যাওয়াকে বলা হয় সমানুপাতিক। হ্যাঁ, তাহলে মহাকর্ষ সূত্রের একটা অংশকে কি বলা হচ্ছে? এই মহাবিশ্বের প্রতিটা বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তুগুলোর ভর গুণ করলে যে মান পাবো সেটা তার আকর্ষণ বলের সাথে সমানুপাতিক হারে বাড়বে। অর্থাৎ বস্তুর ভর যদি বাড়ে আকর্ষণ বল বাড়বে, বস্তুর ভর যদি কমে আকর্ষণ বল কমবে, বস্তুর ভর যদি দ্বিগুণ বাড়ে তাহলে আকর্ষণ বলও বাড়বে। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে সমানুপাতিক। দ্বিতীয় আরেকটা শর্ত কি বলা হয়েছে? এই আকর্ষণ বলের মান বস্তু দুইটার, এই যে দুইটা বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে হচ্ছে বিপরীত। অর্থাৎ দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মান কমে যাওয়াকে বলা হয় ব্যস্তানুপাতিক, দূরত্ব বাড়লে আকর্ষণ বলের মান কমে যাওয়াকে বলা হয় ব্যস্তানুপাতিক, দূরত্ব কমলে আকর্ষণ বলের মান বেড়ে যাওয়াকে বলা হয় ব্যস্তানুপাতিক। কিভাবে তাহলে আমরা বলবো? এই আকর্ষণ বলের মান ব্যস্তানুপাতিক, সমানুপাতিক চিহ্ন সেম, কিন্তু সমানুপাতিক হইলে উপরে গুণ আকারে লিখতে হবে, ব্যস্তানুপাতিক হলে দূরত্বকে ভাগ আকারে লিখতে হবে। তাহলে এই আকর্ষণ বলের মান
বস্তু দুইটার দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, দূরত্বের বর্গ, তার মানে দূরত্ব ডি, ডি এর বর্গের ব্যস্তানুপাতিক। এই যে 1/d² কে বলা হয় ব্যস্তানুপাতিক, 1/d কে বলা হয় ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1 / দূরত্ব স্কয়ার, এটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। এবার আসো দূরত্ব বাড়লে কিভাবে আকর্ষণ বলের মান কমে আমরা সেটা একটু দেখি। ধরে নিলাম এই দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্বকে আমরা 2 মিটার ধরলাম। কত ধরলাম? 2 মিটার। তাহলে আমাদের এফ এর মান কত পাবো? এফ সমানুপাতিক 1/2², অর্থাৎ এফ সমানুপাতিক 1/4। তার মানে দেখো দূরত্ব যখন 2 মিটার ছিল, আকর্ষণ বলের মানটা তখন কত হয়ে গেছে? 4/1 হয়ে গেছে। কত হয়ে গেছে? 4/1, দ্যাট মিনস 1/4 হয়ে গেছে। দূরত্বকে যদি আমি 3 গুণ ধরি তাহলে 3² তাহলে এফ এর মান পাবো এফ সমানুপাতিক 1/9, অর্থাৎ দূরত্ব যদি আমি 3 গুণ বাড়াই আমার আকর্ষণ বলের মানটা কত কমে যাবে, বা আকর্ষণ বলের মান কত হবে? 9/1 হয়ে যাবে। এখন বলো 3 বড় নাকি 9/1 বড়? অবভিয়াসলি 3 বড়, তার মানে 9/1 হয়ে যাচ্ছে কি আকর্ষণ বলের মান। এটাকেই বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা বললাম সমানুপাতিক মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ে। যেমন বস্তুগুলোর ভর বাড়ালে, অর্থাৎ আমি বেশি ভরের বস্তু নিলে আকর্ষণ বলের মান বেশি হবে, কম ভরের বস্তু নিলে আকর্ষণ বলের মান কম হবে। আর ব্যস্তানুপাতিক মানে হচ্ছে কি দূরত্ব বাড়লে ডি বাড়লে এফ কমবে, আবার দূরত্ব কমলে এফ বাড়বে। ওকে, এটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা মহাকর্ষ সূত্রটাকে সম্পূর্ণভাবে আমরা ডিটেলসে লিখি। বলা হচ্ছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, এই আকর্ষণ বল এফ এর মান বস্তুগুলোর ভরের, আমরা দুইটা বস্তু ধরে নিলাম, একটা m1 m2, এই ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে m1 × m2 এবং এদের দূরত্বের, এই যে 1/d², উপরে 1 না, 1 এর জায়গায় আমরা m1 m2 লিখে দিলাম, নিচে আমরা লিখব d²। এটাই হচ্ছে মহাকর্ষের সূত্র। তোমাদেরকে মহাকর্ষের সূত্র যখন গাণিতিকভাবে লিখতে বলবে তোমরা এই ফরম্যাটে লিখবা। তোমাদেরকে যখন মহাকর্ষ সূত্র কথায় লিখতে বলবে তাহলে আমি কথায় যেটা বললাম সেটা লিখবা। তোমাদের বইয়ের সূত্র আকারে লেখা আছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু দুইটার ভরের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। পুরোটাই বলতে হবে। এবার আসো আমাদেরকে যদি এখন এফ এর মান বের করতে হয়, আমরা সমানুপাতিক চিহ্ন রেখে গণিতের অঙ্কগুলো করতে পারবো না। কারণ গণিতের অঙ্কগুলো যদি আমরা করতে যাই আমাদেরকে সমানুপাতিক চিহ্ন তুলে ফেলতে হয়। হ্যাঁ, এই সমানুপাতিক চিহ্ন তুলে ফেলতে হলে সেখানে একটা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে যদি আমি সমান চিহ্ন ব্যবহার করতে যাই আমাকে একটা ধ্রুবক ব্যবহার করতে হবে, একটা কনস্ট্যান্ট মান ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই ধ্রুবক মানটা বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে সেই ধ্রুবক মানটাকে তারা ধরল জি। জি কি জিনিস? জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। যেমন তোমরা পাই শুনো, পায়ের মান ফিক্স না? পায়ের মান ফিক্স কিনা? পায়ের মান 3.14 ফিক্স না? এই টাইপের। অনুরূপভাবে এই জি এর মানও ফিক্সড। মনে রাখবা ধ্রুবকগুলোর মান নির্দিষ্ট হয়। হ্যাঁ, এটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। এটাকে কি বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। এই যে আমরা সমানুপাতিক চিহ্নের পরিবর্তে যখন সমান চিহ্ন ব্যবহার করলাম, আমরা সমান দিলাম, সাথে সমানুপাতিক চিহ্ন তুলে ফেলার জন্য একটা কি আনলাম? জি আনলাম। বাকিগুলো ঠিকমতো আমরা বসাই দিব, m1 × m2 / d²।
ওকে, এইবার তুমি এবার অঙ্ক করতে পারবা। তোমাকে যদি আকর্ষণ বল কত বের করতে বলে, তোমাকে প্রশ্ন দেওয়া থাকতে পারে 2 কেজি ভরের একটা বস্তু, একটার ভর হচ্ছে 2 কেজি আর একটার ভর 500 গ্রাম, এরা 2 মিটার দূরে অবস্থিত, এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত। তার মানে একটা বস্তুর ভর দেওয়া আছে আর একটা বস্তুরও ভর দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আমাদেরকে এফ এর মান বের করতে হবে। পারবা না? কিভাবে পারবা? তোমরা তো জানো না যে জি এর মান কত। আমরা বললাম ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট হবে, ফিক্সড হবে। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা গেছে, এটার মান হচ্ছে 6.673 ইন্টু 10^11। তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 6.673 ইন্টু 10^11। ওকে, এটার একটা একক বিদ্যমান, সেটাকে বলা হয় নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এককটা কিভাবে আসছে আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবকের মানটা নির্দিষ্ট। ওকে, এবার এই একক জি এর একক যে 9 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার কিভাবে আসলো সেটা একটু আমরা দেখি। তাহলে আমরা ইকুয়েশনটা পাইছি হচ্ছে F equal to G m1 m2 ডিভাইডেড বাই d স্কয়ার। এই mটা এখানে গুণ আকারে আছে, হ্যাঁ, এই জন্য আমি একসাথে লিখে ফেললাম। তাহলে আমরা লিখতে পারবো, এদেরকে তুমি আর গুণন করো, d স্কয়ার ভাগ আকারে আছে না, তাকে এই পাশে পাঠিয়ে দিলে গুণ আকারে হবে। তার মানে আমরা লিখতে পারবো G m1 m2 সমান f d স্কয়ার। কারেক্ট? ওকে, এবার G সমান লিখো f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2, রাইট? আমরা এগুলো একটু মুছে দিই। তোমরা আমি মহাকর্ষ সূত্র পড়ানোর আগে তোমাদেরকে কয়েকটা একক পড়িয়েছিলাম, সেগুলো যদি মনে থাকে তুমি এবার এখান থেকে জি এর একক বের করতে পারবা। যেমন দেখো, এফ মানে বল, বলের একক কি? নিউটন, রাইট? আমি এফ এর জায়গায় নিউটন এককটা বসালাম। ডি স্কয়ার, ডি মানে হচ্ছে দূরত্ব, ডি স্কয়ার মানে এখানে ডি কয়টা? 2টা। তাহলে দূরত্ব স্কয়ার, তার মানে দূরত্বের একক হচ্ছে মিটার। তাহলে এখানে ডি স্কয়ারের জায়গায় একক কি লিখব? মিটার স্কয়ার। ভাগ চিহ্নটা দিলাম। m1 m2, m মানে হচ্ছে আমরা বললাম ভর, বস্তুর ভর। একটা বস্তুর ভর আমরা ধরে নিলাম m1, আর একটা বস্তুর ভর আমরা ধরে নিলাম m2। তাহলে m1 মানে হচ্ছে কি? ভর, ভরের একক কি? কেজি। তাহলে এটার জন্য একটা একক বসাবো হচ্ছে কেজি, এটার জন্য একটা একক বসাবো গুণ কেজি, রাইট? তাহলে এবার আসো এককটা কি দাঁড়ায়? নিউটন মিটার স্কয়ার, নিচে লিখতে পারবো কেজি স্কয়ার। ওকে, মনে রাখবা কোনো কিছু যদি এভাবে ভাগ আকারে থাকে, তাকে আমরা একসাথে লিখতে গেলে উপরে ইনভার্স বা মাইনাস দিয়ে লিখতে হয়, হ্যাঁ। যেমন তোমাদের কোনো জায়গায় যদি লেখা থাকে m/n, ওকে, এটাকে আমরা লিখতে পারবো mn, এখানে n কয়টা? একটা, n এর উপরে পাওয়ার কত? 1, তাহলে mn টু দি পাওয়ার -1। ওকে, যদি এইভাবে দেওয়া থাকতো m x স্কয়ার, এটাকে আমরা একসাথে কিভাবে লিখতে পারতাম? এটাকে আমরা লিখতে পারতাম m x টু দি পাওয়ার -2। সিমিলারলি আমরা নিউটন উপরে আছে, মিটার স্কয়ারও আছে, এই কেজি স্কয়ারকে একসাথে যদি এভাবে গুণ আকারে লিখতে যাই, তাকে আমাদেরকে লিখতে হবে কেজি পার মিটার স্কয়ার। ওকে, তাহলে দেখো আমরা জি এর একক পাইছি। জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবকের মান বললাম 6.673 ইন্টু 10^11, 10^11।
এটার একক পাইছি হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তোমাদের 90% স্টুডেন্টে এককটা বাইর করতে জানে না, বা কিভাবে এককটা আসছে সেটাও কিন্তু তারা বুঝতে পারে না। তোমরা এই জিনিসটা বাসায় নোট করে নিবা। ওকে, আমি এককটা মুছে দিচ্ছি। এবার আসো, তোমাদেরকে যখন আমি ক্লাস নিই তখন একটা কথা তোমাদেরকে অনেকবার বলি যে তোমরা যদি সমীকরণ জানো, সমীকরণ থেকে তুমি যে কোনো সংখ্যা সব সময় দিতে পারবা। মনে আছে? ওকে, কিভাবে দেখো? তাহলে তোমাদেরকে এবার পরীক্ষা আসতে পারে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে যদি জানতে হয়, তোমাকে সবার আগে জানা লাগবে F = g m1 m2 ডিভাইডেড বাই t স্কয়ার। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে যদি জানতে চাও, তোমাকে এখানে জানতে হবে g = f d স্কয়ার ডিভাইডেড বাই m1 m2। দেখো, আমরা g সমান লিখছি না, এখান থেকে আমরা ডেফিনেশনটা দিতে পারবো। কিভাবে? দেখো, বল মানে হচ্ছে বলের একক নিউটন। তাহলে আমরা দুইটা বস্তুর মধ্যবর্তী বল কথাটা সংজ্ঞার মধ্যে আসবে, দূরত্ব কথাটা আসবে, ভর কথাটা আসবে। তোমাদেরকে একটা কথা বলা হয়েছে, তুমি যখন ডেফিনেশন দিতে যাবা নিচের কথাগুলো আগে বলবা, তারপর উপরের কথাগুলো বলবা। তাহলে আমরা সংজ্ঞাটা যদি দেই, এখানে বস্তু কয়টা? m1 m2 দুইটা। তাহলে আমরা বলবো দুইটা বস্তুর মধ্যে যদি আমরা 1 মিটার দূরত্ব রাখি, অথবা 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে রাখলে তারা পরস্পরকে যেই বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক g। আমরা বললাম 1 কেজি ভরের দুইটা বস্তু বা 1 কেজি ভরের বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে তারা পরস্পরকে যেই বলে আকর্ষণ করে তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, বা মহাকর্ষীয় ধ্রুবকের আরেকটা নাম হচ্ছে সর্বজনীন বিশ্ব ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। হ্যাঁ, তাহলে আমরা বললাম একটা বস্তুকে 1 কেজি ধরলাম, আর একটা বস্তুকেও 1 কেজি ধরলাম। সাধারণত একক দিয়ে বলতে হয়, 1 মিটার দূরত্বে রাখলাম। বল কত আমরা জানি না, এজন্য আমরা বললাম 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে তারা যেই বলে আকর্ষণ করে, আগে নিচের কথা বলতে হবে তারপর উপরের কথা। 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে তারা যেই বলে আকর্ষণ করবে তাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক। আমরা আরেকটা কথা বললাম, এই মহাকর্ষীয় ধ্রুবক g এর মান হচ্ছে 6.673 × 10^11। একক কি মনে আছে? একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তোমাদেরকে পরীক্ষায় আরো একটা কথা আসতে পারে যে g এর মান, মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.673 × 10^11। এই কথাটার মানে কি? অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের মান এত বলতে কি বোঝায়? তাহলে আমরা যখন সংজ্ঞা দিছিলাম মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, তখন বললাম 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে রাখলে যেই বলে আকর্ষণ করে, বলটার মান কি আমরা বলছি? বলি নাই। তাহলে এত বলতে কি বুঝে যখন বলা হবে, তখন যেই বলের জায়গায় এত বল কথাটা বলে দিবা। তাহলে g এর মান 6.673 × 10^11 বলতে কি বোঝায়? তাহলে তুমি বলবা 1 কেজি ভরের দুইটা বস্তুকে 1 মিটার দূরত্বে রাখলে তারা বস্তু দুইটা পরস্পরকে 6.673 × 10^11 নিউটন বলে আকর্ষণ করবে। মনে থাকবে? তোমরা ভিডিওটা পজ করে আবারও ডেফিনেশনটা দেখে নিবা, জি এর মানে এত বলতে কি বুঝে। তাহলে আমি জি সম্পর্কিত তোমাদেরকে তিনটা কথা বলছি। একটা হচ্ছে জি বা মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে, তারপর জি এর মান কত, জি এর একক কত, জি এর মান এত বলতে কি বুঝে।
বোঝায়। এবার আসো একটা আমরা অঙ্কের দিকে যাই। এই সূত্র নিয়ে কিভাবে অঙ্ক আসতে পারে দেখো। তাহলে মহাকর্ষ সূত্রটা হচ্ছে F = G m1 m2 / d স্কয়ার। আমরা এই সূত্র ব্যবহার করে এখান থেকে অঙ্ক বা আকর্ষণ বলের মান, তোমাদেরকে অনেক সময় বস্তুর ভর, দূরত্ব এই সমস্ত বের করতে দেয়। যেমন তোমাদেরকে এখানে একটা আমি কোয়েশ্চেন দিলাম, আমরা একটা বস্তুকে ধরে নিলাম m1 আর একটা বস্তুকে ধরে নিলাম m2। দেখো আমি এখানে গোলাকার বস্তু নিছি, তোমরা অন্য কোনো টাইপের বস্তু হতে পারে। গোলাকার বস্তু নেওয়ার সুবিধা হচ্ছে এই যে বৃত্তের কেন্দ্র থাকে, মনে রাখবা দূরত্ব সবসময় বস্তুর কেন্দ্র থেকে হিসাব করতে হবে। যেমন দেখো m1 একটা বস্তুর নাম ধরলাম, m2 আর একটা বস্তুর নাম বা ভর ধরলাম, তাদের দূরত্বটা আমি হিসাব করছি থেকে কেন্দ্র থেকে। এদের মধ্যে একটা আকর্ষণ বল আমরা F ধরে নিলাম। আমাদেরকে পরীক্ষায় m1 দেওয়া থাকতে পারে, m2 দেওয়া থাকতে পারে, d দেওয়া থাকতে পারে, F বের করতে বলতে পারে, অথবা m1 m2 F দেওয়া থাকতে পারে, d বের করতে বলতে পারে। অনেক রকমভাবে এখান থেকে অঙ্কগুলো আসে। তাহলে তোমরা মনে রাখবা দূরত্ব কেন্দ্র থেকে হিসাব করতে হবে। যদি একটা বক্র বস্তু নাও, তার কেন্দ্র নির্ণয় করা কিন্তু টাফ, সেক্ষেত্রে দূরত্ব করতে কি হিসাব করবা সেটা একটা প্রশ্ন থেকে যায়। যার কারণে এখানে সবসময় মনে রাখবো দূরত্ব কেন্দ্র থেকে হিসাব করতে হবে। আমরা বললাম মহাকর্ষ সূত্র হচ্ছে F = G m1 m2 / d স্কয়ার। তোমাদের জন্য আমরা একটা কোয়েশ্চেন বললাম যে 2 কেজি ভর ও 500 কেজি ভরের অথবা 500 গ্রাম ভরের, আমরা গ্রাম ধরে নিই, 2 কেজি ও 500 গ্রাম ভরের দুইটা বস্তু আমরা ধরে নিলাম। এই বস্তুর ভর হচ্ছে 2 কেজি আর এই বস্তুর ভর ধরে নিলাম 500 গ্রাম। এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম 2 মিটার। বলা হচ্ছে 2 কেজি এবং 500 গ্রাম ভরের দুইটা বস্তুকে যদি 2 মিটার দূরত্বে রাখা হয়, এখানে একটা মাঝখানে দূরত্ব হচ্ছে 2 মিটার রাখা হয়, তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা কত হবে? ওকে, তাহলে এই আকর্ষণ বলের মান যদি নির্ণয় করতে যাও, আমরা এটাকে বললাম 2 কেজি, এটাকে বললাম 500 গ্রাম। তাহলে আমরা এখানে বলবো F = G এর মান সবসময় ধ্রুবক মান। G এর মান হবে 6.673 × tan inverse 11 ইন্টু m1 ধরে নিলাম কত 2 কেজি, m2 কত ধরে নিবা 500 গ্রাম। 500 গ্রামকে কি গ্রামে লিখতে পারবা? মনে রাখতে হবে অঙ্ক যখন করবা সবগুলোকে SI এককে করবা। তাহলে 500 গ্রামকে কেজিতে নিলে কত হবে 0.5 কেজি, আর ডিভাইডেড বাই d স্কয়ার। দূরত্ব কত 2 মিটার, তাহলে এখানে আমরা লিখব 2 স্কয়ার। হ্যাঁ, এখানে আমরা কত লিখব 2 স্কয়ার। তোমরা এই অঙ্কগুলো করার সময় তোমাকে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করেই করতে হবে। কেন? কারণ নর্মাল যেগুলা ক্যালকুলেটর সেগুলাতে কিন্তু তুমি (11) তোলা সম্ভব হয় না। হ্যাঁ, এই জন্য তোমরা সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটর MS ক্যালকুলেটরগুলো ইউজ করতে পারবা। এখানে তুমি কিভাবে করবা মনে রাখবা, তুমি যখন করতে যাবা এই মানটা 6.673 × 10⁻⁻11 মানটা তোমরা কিভাবে তুলবা ক্যালকুলেটরে। তোমাদের ক্যালকুলেটরে যখন তোমরা দেখতে যাবা, এই যে আমাদের ক্যালকুলেটরে তোমরা একটু খেয়াল করো, তুমি 6.6 দেখো কি লেখা আছে এখানে 6.673 ইন্টু, এবার 10⁻11কে তোমরা কিভাবে লিখবা? 10⁻11 লিখতে হলে তোমাকে ফার্স্ট 10 লিখতে হবে, তারপরে টু দি পাওয়ার লিখতে হলে এই যে এখানে একটা তীর চিহ্নের মতো দেওয়া আছে, দেখো তো এই যে এই চিহ্নটা দিতে হবে। তাহলে এটা মানে হচ্ছে জাস্ট টু দি পাওয়ার কত -11 না? এবার তুমি -11 দিবা, দিলাম। ওকে, তার সাথে এবার গুণ আসা হচ্ছে 2 কেজি, তার সাথে গুণ আসা হচ্ছে 0.5 কেজি, চলে আসলো।
তাহলে গুণফল পাইছি আমরা 6.673 ইন্টু 10⁻⁻11। ওকে, তাকে এবার কত দিয়ে ভাগ দিতে হবে? 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত? আলটিমেট কত? 4। তাহলে আমরা 4 দিয়ে ডিভাইড করব। তাহলে মান পাইছি কত? 1.68 ইন্টু 10⁻, কত লেখা আছে? 11। তার মানে এই যে বস্তুগুলোর মধ্যে আকর্ষণ বলের মানটা হবে 1.668 ইন্টু 10⁻⁻11। আমরা কিসের মান বের করছি? এটা এফ এর মান। এফ মানে হচ্ছে বল, বলের একক কি? নিউটন। তাহলে এখানে একক কি লিখবা? নিউটন। অর্থাৎ দুইটা বস্তু, একটার ভর 2 কেজি আর একটার ভর 500 গ্রাম, এদেরকে যদি তুমি 2 মিটার দূরত্বে রাখো, তাদের মধ্যবর্তী আকর্ষণ বলটা কত দেখো? একদম অনেক অনেক কম। 10⁻⁻11 মানে হচ্ছে কত? তোমার 1/, এরকম একের পরে তোমার প্রায় 11টা শূন্য। তার মানে এই মানকে যদি তুমি একের পরে 11টা শূন্য দিয়ে ভাগ করো, যত পাবা সেই ক্ষুদ্র মানটাই হচ্ছে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। এদেরকে তো আমরা 2 মিটার রাখলাম। তুমি এবার চাঁদ আর সূর্য, চাঁদ, পৃথিবী, এদের মধ্যবর্তী দূরত্ব ঠিক একইভাবে বের করতে পারবা। তোমাদেরকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কিভাবে দেখো? বলতে পারে তোমাদেরকে যে 40 কেজি এবং 20 কেজি ভরের দুইটা বস্তুকে কত দূরত্বে রাখলে, আমাদেরকে কত দূরত্ব মানে ডি বের করতে বলছে, কত দূরত্বে রাখলে তারা পরস্পরকে এত এত বলে আকর্ষণ করবে। বা আমি একটা বললাম যে তোমার 53.384 ইন্টু 10⁻⁻11 নিউটন বলে আকর্ষণ করবে। আমি একটা বলে দিলাম, তাহলে তোমরা দেখি দূরত্বটা বের করিও। তো প্রশ্নটা আমি তোমাদেরকে বলতেছি, লিখে রাখিও। 20 কেজি ও 40 কেজি ভরের দুইটা বস্তুকে কত দূরত্বে রাখলে তারা পরস্পরকে 53.384 ইন্টু 10⁻11 বলে আকর্ষণ করবে? পারবা? প্রশ্নটা আমি আবারও বলি, 20 কেজি এবং 40 কেজি ভরের দুইটা বস্তুকে কত দূরত্বে রাখলে তারা এত বলে, এত নিউটন বলে আকর্ষণ করবে? দ্যাট মিন্স তোমাদের এমন দেওয়া আছে 20 কেজি, 40 কেজি, জি তো ফিক্সড, এফ এর মান দেওয়া আছে, কি বের করতে বলছে? ডি স্কোয়ার বা ডি এর মান বের করতে হবে। অঙ্কটা তোমরা করে ফেলবা। আশা করি তোমরা এই মহাকর্ষ সূত্র থেকে মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ অথবা মহাকর্ষ সূত্র, এই টপিকসটা তোমরা আশা করি পারবা। ওকে, আমরা এরপরে নিচের এই টপিকসটা পড়ব। এবার হচ্ছে আমরা ত্বরণ, অভিকর্ষ ত্বরণ আর হচ্ছে জি এর নির্ভরতা কার উপর নির্ভর করে, জি এর বিভিন্ন মান সম্পর্কে পড়ব। সবার আগে আসা হচ্ছে সাধারণ ত্বরণ বা এমনি ত্বরণ। ত্বরণ বলার আগে তোমাকে জানতে হবে বেগ কাকে বলে। বেগ জানার আগে তোমাকে জানতে হবে সরণ কাকে বলে। মনে রাখবা, কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় সরণ। আর কোনো বস্তুর প্রতি সেকেন্ডে যতটুকু সরণ হয় তাকে বলা হয় বেগ। অর্থাৎ সরণের হারকে অথবা একক সময়ে কোনো বস্তুর সরণকে বলা হয় বেগ। ত্বরণ কাকে বলে? আমরা জানি কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে, অর্থাৎ কোনো বস্তুর সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগের মান পরিবর্তন হয়, বেগের মান বাড়তে পারে, বেগের মান কমতে পারে, তাকে আমরা তখন বলবো ত্বরণ। বেগকে ভি দিয়ে প্রকাশ করে, ত্বরণকে এ দিয়ে প্রকাশ করে। যেমন দেখো, একটা গাড়ি স্থির অবস্থায় আছে আর কোনো ধরনের বেগ নাই, দেখা যাচ্ছে ওই গাড়িটা যখন স্টার্ট দেওয়া হলো, গাড়িটার বেগ আস্তে 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 বাড়তেছে না, একসাথে তো বেড়ে যায় না। এই যে এটার বেগের
পরিবর্তন হচ্ছে প্রতি সেকেন্ডে, এই যে ব্যাগের প্রতি সেকেন্ডে কি পরিমাণ ব্যাগের পরিবর্তন হচ্ছে সেটা বের করলে আমরা যে মানটা পাবো সেটাকে আমরা বলতেছি কি ত্বরণ। তার মানে গাড়িতে যদি আমি বল প্রয়োগ করি, অর্থাৎ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ব্যাগের পরিবর্তন হবে, আর সেই ব্যাগের পরিবর্তনটা আমরা সময়ের সাথে যদি হিসাব করি আমরা তখন তাকে কি বলবো, ত্বরণ বলবো। তাহলে ত্বরণ কাকে বলে? আমরা বলবো প্রতি সেকেন্ডে ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। আমি পরিবর্তন বলছি, পরিবর্তন দুই রকমের হইতে পারে, যে প্রতি সেকেন্ডে ব্যাগটা বাড়তেও পারে, আবার প্রতি সেকেন্ডে ব্যাগের মানটা কমতেও পারে। যেমন গাড়ি যখন আমরা স্টার্ট করি, যখন সে চলতে থাকে সে আস্তে আস্তে বাড়তে 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 থাকে, তাহলে এখানে ব্যাগের মানটা বৃদ্ধি পাচ্ছে। এই যে প্রতি সেকেন্ডে ব্যাগের মান বৃদ্ধি পাওয়াকে বলা হয় ত্বরণ অথবা ধনাত্মক ত্বরণ। আর কোনো বস্তুর ব্যাগ যদি প্রতি সেকেন্ডে হ্রাস পেতে থাকে তখন আমরা তাকে বলবো ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণের আরেকটা নাম কি, মন্দন। যেমন আমি তোমাদেরকে এটা দিয়ে বললাম, এটাকে আমরা ত্বরণ দিয়ে বলতে পারবো। তাহলে ব্যাগের একক ব্যাগ সমান সরণ বাই সময়, সরণের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে এই যে এটাকে আমরা লিখতে পারবো ms ইনভার্স 1 অর্থাৎ মিটার পার সেকেন্ড। এটাকে দুইভাবে বলতে পারবো, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 অথবা ms ইনভার্স 1, ইনভার্স মানে হচ্ছে মাইনাস। আর ত্বরণের একক কিভাবে নির্ণয় করবা, দেখো ত্বরণের সমান ব্যাগ বাই সময়, তাহলে ব্যাগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর ডিভাইড বাই সেকেন্ড। দেখো এই উপরে আসা আগে থেকে পার সেকেন্ড, নিচে আসে একটা সেকেন্ড। আমরা জানি চলক একই হলে ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। এটার এখানে কিছু না থাকা মানে 1 আছে, তাহলে আমরা একটা চলক লিখলাম, আগের এটা মাইনাস, নিচের 1টা মাইনাস, তাহলে ms ইনভার্স 2। তাহলে ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণ তো আমরা বললাম, এই ত্বরণটা কখন হয়, যদি আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করলেই মূলত তার ত্বরণ হয়, ব্যাগের পরিবর্তন হয়, সেখান থেকে ত্বরণ হয়। তাহলে একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করলাম F, সেই বস্তুটার ভর ধরে নিলাম m, সেই বস্তুটার ব্যাগের পরিবর্তন হয়েছে, আমরা হওয়ার ফলে ব্যাগের পরিবর্তন হয়েছে না, ব্যাগের পরিবর্তন হলে আমরা কি পাবো, ত্বরণ a। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুর ত্বরণ সৃষ্টি হয়, ব্যাগের পরিবর্তন হয়, ত্বরণ সৃষ্টি হয়। কোনো বস্তুর উপর ত্বরণ অথবা বলের পরিমাণটা, ত্বরণ সৃষ্টি হওয়ার ফলে কি পরিমাণ বলের পরিমাণ, বলটা কতটুকু হয়েছে বা কি পরিমাণ বল পাওয়া গেছে সেটা নির্ণয় করতে হলে স্বাভাবিক গণিতে মানে অঙ্কের ক্ষেত্রে বল যখন তুমি পরিমাপ করতে যাবা সেখানে একটা সূত্র পাওয়া যায়, F = ma। F মানে হচ্ছে বল, m মানে হচ্ছে ভর, আর a মানে হচ্ছে ত্বরণ। তার মানে কোনো বস্তুর বল ভরের উপরেও নির্ভর করে, ত্বরণের উপরে নির্ভর করে। বস্তুর ভর বেশি হলে বল বেশি হবে, ত্বরণ বেশি হলে বল বেশি হবে, এটা বাড়লে এটা বাড়বে, ত্বরণও বাড়লে এটা বাড়বে। এটা হচ্ছে সাধারণত বল। যেমন আমি এখানে যে একটা ধাক্কা দেই, এই যে এটার উপর একটা আমি বল প্রয়োগ করলাম, তাহলে এটার মধ্যে কোনো ত্বরণ হয়েছে কিনা, বা একটা বল তোমার দিকে ছুড়ে আসলো, তুমি এটাকে কিক করলা, এটার মধ্যে একটা ব্যাগের পরিবর্তন হয়েছে না, সেটা বেশি ব্যাগে যাচ্ছে না, ওই যাওয়ার সময় একটা ত্বরণ হয়। এখন সেটা বলের ভর আর ব্যাগের পরিবর্তন মানে ত্বরণের উপর নির্ভর করলে আমরা যদি মানগুলো জানি তাহলে আলটিমেট বলের উপর কি পরিমাণ বল আমি প্রয়োগ করলাম পা দিয়ে সেটা আমরা নির্ণয় করতে পারবো। ওকে, অথবা তুমি কোনো একটা জিনিসকে ছুঁড়ে মারলা, এই জিনিসটা তুমি কত বলে মারছো সেটা জানতে হলে তোমাকে দুইটা জিনিস জানা লাগবে, যাকে ছুঁড়ে মারছো তার ভর জানা লাগবে, সেটা কত ব্যাগে যাচ্ছিল সেই ব্যাগ থেকে ত্বরণ বের করতে হবে। ওকে, তাহলে এটা গেল সাধারণ ত্বরণ। এই ত্বরণ সম্পর্কে তোমরা এই কথাগুলো তাহলে মনে রাখবা। এই ত্বরণ বলার একটাই কারণ হচ্ছে আমরা অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আমরা পড়ব। এই অভিকর্ষ ত্বরণটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট।
অভিকর্ষ মানে কি বললাম আমরা? আমরা বললাম অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবীর সাথে অন্য কোনো একটা বস্তুর আকর্ষণ বল। পৃথিবীর সাথে অন্য কোনো একটা কিসের আকর্ষণ বল? বস্তুর আকর্ষণ বল। আমি একটা যে কোনো বস্তু ধরি, এটাকে ধরে নিলাম একটা পৃথিবী। মানুষ কোথায় বাস করে? পৃথিবীর ভিতরে নাকি পৃথিবীর বাইরের পৃষ্ঠে? পৃথিবীর বাইরের পৃষ্ঠে। মানুষ কিন্তু এখানে বাস করে, হ্যাঁ, এখানে বাস করে। এই যে পৃথিবীর পৃষ্ঠের এখানে আমি একটা বস্তু ধরে নিলাম, ওকে। তাহলে পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র, তাহলে পৃথিবীর কেন্দ্র বস্তুটাকে তার নিজের দিকে টানতেছে না? হ্যাঁ। এই যে টানাটাকে হচ্ছে আমরা অভিকর্ষ বল বলি, অভিকর্ষ বলি। এখন এই টানার জন্য তোমরা একটা কথা মনে থাকবে, একটা বস্তুকে আমি উপর থেকে ছেড়ে দিলাম, সে পৃথিবীর টানের কারণে, পৃথিবীর আকর্ষণের কারণে সে নিচের দিকে পড়তে থাকবে। সে পড়ার সময় প্রতি মুহূর্তে তার বেগটা বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে? কারণ ওকে যে টানতেছে, পৃথিবী টানতেছে না, সে টানার দিকেই যাচ্ছে। যার কারণে একটা বস্তুকে যে আমি ছেড়ে দিলে সে নিচের দিকে পড়ার সময় তার বেগটা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। যেমন এখানে যখন বস্তুটা স্থির ছিল তখন তার বেগ 0 ছিল, তাকে আমরা নিচের দিকে মারার সময় তার বেগটা প্রতি সেকেন্ডে বাড়বে। প্রথমে যদি 5 হয়, পরবর্তীতে আরও বাড়বে, পরবর্তী সেকেন্ডে বেগটা আরও দ্বিগুণ বাড়বে বা আরও বাড়বে, এইভাবে করে বাড়তে থাকবে। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, হ্যাঁ, এটা হচ্ছে কোনো একটা বস্তু। এই একটা বস্তুকে যদি উপর থেকে নিচের দিকে ফেলা হয় তাহলে বস্তুটার বেগ, ফেলার সময় তোমাকে একটা কথা মনে রাখতে হবে, মুক্তভাবে ফেলতে হবে। এখানে বাতাস থাকতে পারবে না বা অন্য কোনো বাধা থাকতে পারবে না। তুমি একটা বদ্ধ পরিবেশ তৈরি করে, বায়ুবিহীন একটা পরিবেশ তৈরি করে একটা বস্তুকে যদি এভাবে ছেড়ে দাও তাহলে ওই বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.81 মিটার পার সেকেন্ড বা আকারে বাড়তে থাকবে। তাহলে 1 সেকেন্ডে বস্তুর বেগ ছিল হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় সেকেন্ডে তার বেগটা হবে 2 × 9.81 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বেগ। তাহলে একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে বাড়তেছে না? হ্যাঁ। এই যে মুক্তভাবে কোনো বস্তু উপর থেকে ভূপৃষ্ঠে পড়ার সময় তার বেগটা প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ এই যে পৃথিবীর কেন্দ্রের সাথে ওই বস্তুর একটা আকর্ষণ বল কাজ করে, যার কারণে একটা বলকে আমরা ভূপৃষ্ঠের আরও উপর থেকে ছেড়ে দিলে সে নিচের দিকে পড়ার সময় তার বেগটা বাড়ে। এই পৃথিবীর কেন্দ্রের আকর্ষণ বলের কারণে পৃথিবী কোনো বস্তুকে টানলে সেই টানকে আমরা বলবো অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে কোনো একটা বস্তুর বেগ বেড়ে যাওয়ার হার মানে সময়, অর্থাৎ প্রতি সেকেন্ডে অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। এখন এই যে অভিকর্ষ বল মানে পৃথিবীর কেন্দ্রের টানের কারণে একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত করে বাড়বে? বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে একটা বস্তুর বেগটা প্রতি সেকেন্ডে 9.81 করে বাড়তে থাকে। তার মানে প্রথম সেকেন্ডে তার বেগ যদি 9.81 হয়, দ্বিতীয় সেকেন্ডে তার বেগ হবে 2 × 9.81, দ্যাট মিনস হচ্ছে 19.6। তৃতীয় সেকেন্ডে তার বেগটা কত হবে? 3 × 9.8 মানে 29.6। তার মানে প্রথম সেকেন্ডে তার বেগ ছিল 9.8, দ্বিতীয় সেকেন্ডে বেগ 19.6, তৃতীয় সেকেন্ডে বেগ 29.4। তাহলে এই যে প্রতি সেকেন্ডে তার বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে না, এটাকেই বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? অভিকর্ষ বলের প্রভাবে
ভূপৃষ্ঠে মুক্তভাবে, মুক্ত মানে বাধাবিহীনভাবে, বায়ুর বাধা, বাতাসের বাধা, এই বাধাগুলো না থাকলে একটা বস্তু যখন মাটিতে পড়তে থাকবে তখন তার বেগটা প্রতি সেকেন্ডে কত করে বাড়বে? 9.81 করে বাড়বে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান আমরা কত বলতে পারবো? এই মানকে আমরা কত বলতে পারবো? 9.81। অভিকর্ষ এটা হচ্ছে ত্বরণ, তার মানে এটার একক কি হবে? ত্বরণের একক। ত্বরণের একক কি ছিল? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে অভিকর্ষ ত্বরণ পারবা? তাহলে অভিকর্ষ ত্বরণকে ছোট হাতের জি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের জি দিয়ে মহাকর্ষীয় ধ্রুবক, ছোট হাতের জি দিয়ে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের মান কত? 9.81। একক কি হবে? যেহেতু এটা একটা ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণ কাকে বলে বললাম? যে ভূপৃষ্ঠে অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগের পরিবর্তনের হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অভিকর্ষ ত্বরণের মান কত পাইছি? 9.81। আরেকটা কথা আসতে পারে পরীক্ষায়, অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝায়? তাহলে তুমি কি বলবা? তুমি বলবা অভিকর্ষ ত্বরণের মান 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে বোঝায় অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে 9.81 বেগে পড়তে থাকবে। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত হবে? 9.81। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ত্বরণ কাকে বলে পড়লাম, অভিকর্ষ ত্বরণ কাকে বলে আমরা পড়লাম। এবার আসো, এই যে জি এর মান কার উপরে নির্ভর করে? আমরা যখন মহাকর্ষীয় ধ্রুবক বা অভিকর্ষ বল নির্ণয় করছিলাম, সেখানে আমরা এফ এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে বলছিলাম না? এই যে অভিকর্ষ ত্বরণ জি, এটার মান কার উপরে নির্ভর করে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা একটা ইকুয়েশন পাইছি, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ওকে, আমরা এফ ইকুয়াল টু আরও একটা ইকুয়েশন পাইছিলাম, কারো কি মনে আছে? সেই এফ ইকুয়াল টু আমরা আরেকটি ইকুয়েশন পাইছি, এফ ইকুয়াল টু এম এ। এফ বল, এম মানে হচ্ছে ভর, এ মানে ত্বরণ। আচ্ছা, আমি যখন এম এ লিখবো, এ যেহেতু ত্বরণ, তাহলে এফ ইকুয়াল টু এম জি, একই কথা না? এম মানে হচ্ছে ভর, জি মানে ত্বরণ। তবে এটা কোন ধরনের ত্বরণ? অভিকর্ষ ত্বরণ। এই যে দুইটা সমীকরণ নিয়ে আমি দেখব যে এখানে আসলে এই ছোট হাতের জি অভিকর্ষ ত্বরণ কার উপরে নির্ভর করে। তার আগে আমাদেরকে আরেকটা ইকুয়েশন একটু দেখতে হবে। আচ্ছা, আমরা কার সাথে এই অভিকর্ষ ত্বরণের হিসাব করতেছি? পৃথিবীর টানের সাথে, পৃথিবীর মানে বলের সাথে। অভিকর্ষ বল, অভিকর্ষ মানে পৃথিবীর বল। আমরা এফ ইকুয়াল টু জি, দুইটা বস্তু লাগবে না? একটা হচ্ছে পৃথিবীর ভর, আর একটা হচ্ছে অন্য যাকে টানবে, এই যে যে বস্তুটা পড়তেছিল তার ভর। আমরা পৃথিবীর ভরকে ধরে নিলাম বড় হাতের এম, আর অন্য বস্তুর ভর যেহেতু কম, ছোট পৃথিবীর তুলনায়, সেটাকে আমরা ধরে নিলাম ছোট হাতের এম। তাহলে এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো এফ ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। লিখা যাবে? যাবে। জাস্ট দুইটা বস্তুর, একটাকে বড় হাতের এম ধরছি, একটাকে ছোট হাতের এম ধরছি। আগে কি ধরছিলাম? একটাকে ছোট হাতের এম ওয়ান আর একটাকে ছোট হাতের এম টু। এখন আমরা এটা কেন ধরতেছি? কারণ হচ্ছে পৃথিবীর ভর
ওই বস্তুর তুলনায় আমার ভরের তুলনায় বা একটা কলমের ভরের তুলনায় অনেক 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 গুণ বেশি। এবার এই দুইটা ইকুয়েশনকে আমরা কাজে লাগাবো। আমরা আরেকটি ইকুয়েশন পেয়েছি হচ্ছে F ইকুয়াল টু mg। আচ্ছা দেখো দুইটাই F ইকুয়াল টু সেম না, তাহলে আমি এই F এর জায়গায় mg বসাই দিতে পারবো না। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? mg সমান g m m ডিভাইডেড বাই d স্কয়ার। আচ্ছা এই ভর বলতে যেই বস্তুকে টানতেছিল, আকর্ষণ করতেছিল, যেই বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছিল সেই বস্তুর ভর না, আবার এটাও সেম বস্তু না। তাহলে দেখো তো g সমান mটা এখানে গুণ আকারে আছে, এদিক দিয়ে পাঠিয়ে দিলে ভাগ আকারে চলে যাবে, তাহলে d স্কয়ার m। এই m আর এই m কাটা যায় না, তাহলে আমাদের আর আলটিমেট ইকুয়েশন থাকবে হচ্ছে g ইকুয়াল টু এটা, রাইট? তার মানে অভিকর্ষ ত্বরণ সমান মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি মানে দূরত্ব। আচ্ছা পৃথিবীর ভর কি কম বেশি হতে পারে? পারে না। মহাকর্ষীয় ধ্রুবক যেমন নির্দিষ্ট, পৃথিবীর ভরও নির্দিষ্ট। ওকে, তাহলে পৃথিবীর ভরও ফিক্সড, মহাকর্ষীয় ধ্রুবকও ফিক্সড, তাহলে শুধু কে পরিবর্তন হইতে পারে? দূরত্ব। তার মানে এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এটা যদি কোনো একটা বস্তু হয়, এই যে পৃথিবীর বস্তুর এখানে জি এর মান যখন আমরা হিসাব করব, জি এর মানটা পৃথিবীর ভরের উপর নির্ভর করে না। যাকে টানতেছে, যে বস্তুটা মাটিতে পড়তেছে তার ভরের উপর কি নির্ভর করে? এখানে যে বস্তু মাটিতে পড়বে তার ভর কি এখানে আছে? নাই। তাহলে জি এর মান ওই বস্তু বা পৃথিবীর ভরের উপরও নির্ভর করে না, শুধু কিসের উপর নির্ভর করে? ডি এর উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে। ওকে, আচ্ছা জি এর সাথে দূরত্বের সম্পর্কটা এখানে কিরকম? বিপরীত না, ভাগ আকারে না। তার মানে জি ইকুয়াল টু আমরা 1/d স্কয়ার লিখতে পারি না? তোমরা যখন মহাকর্ষ সূত্রতে পড়ছিলা সেখানে এটাকে আমরা কোন ধরনের কথা বলছিলাম? ব্যস্তানুপাত না, মানে একটা বাড়লে আর একটা কমে, এমন বলছি না? তার মানে ডি বাড়লে জি এর মান কমবে, দূরত্ব বাড়লে জি এর মান কমবে। অর্থাৎ পৃথিবী থেকে আমরা সাধারণত এখানে বাস থাকি, এখান থেকে যদি কোনো বস্তু আরও দূরে থাকে তাহলে জি এর মানটা কম হবে। অর্থাৎ জি এর মান বস্তুর দূরত্বের উপর নির্ভর করে, দূরত্ব বাড়লে জি এর মান কমবে। কেমন? দূরত্ব বাড়লে জি এর মান কি হবে? কমবে। আর বস্তুর ভরের উপরও নির্ভর করে না, পৃথিবীর ভরের উপরও নির্ভর করে না। তোমাদের এই ইকুয়েশনটা জানা লাগবে যখন তোমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে অঙ্ক করতে যাবা, এই ইকুয়েশনটা তোমাদের সবার জানা লাগবে। এবার আমরা একটু দেখি জি এর মান কীরকম। পৃথিবী আসলে কীরকম দেখতে? গোলাকার নাকি বৃত্তাকার নাকি অন্য কোনো শেপ? পৃথিবী হচ্ছে তোমার স্ফেরিক্যাল শেপ, মানে উপবৃত্তাকার। হ্যাঁ, তাহলে এটা যদি আমরা একটা পৃথিবীর চিন্তা করি, এটা পৃথিবীর কেন্দ্র, রাইট? পৃথিবীর দুইটা মেরু থাকে, এটাকে আমরা বললাম এটা একটা মেরু, এটা আরেকটা মেরু। এটা হচ্ছে উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। এটা হচ্ছে উত্তর। আর এই পাশগুলোকে কি বলা হয়? পৃথিবীর ঠিক মাঝখানের এই অঞ্চলটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল বলা হয়? বিষুবীয় অঞ্চল। তাহলে আমরা এটাকে ধরলাম বিষুবীয় অঞ্চল। আচ্ছা তোমাদের একটা কাছে একটা কোয়েশ্চেন, কেন্দ্র থেকে এই বিষুবীয় অঞ্চলের, এটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব বেশি নাকি কেন্দ্র থেকে মেরুর দূরত্বটা বেশি? চিত্রটা দেখো তো, এই দূরত্বটা যেহেতু এটা একটা চ্যাপ্টা,
চাপা, তাহলে এই পাশের ব্যাসার্ধটা দূরত্বটা বেশি না? তার মানে কোনো বস্তু যদি এখানে থাকে, বিষুবীয় অঞ্চলে থাকে, সেখানে জি এর মান যত হবে, কোনো বস্তু যদি মেরুতে থাকে সেখানে জি এর মান আরও কি হবে? বেশি হবে। কারণ আমরা বলছি জি এর মান দূরত্বের উপর নির্ভর করে, দূরত্ব বেশি হলে জি এর মান কম হয়। তাহলে বিষুবীয় অঞ্চলে দূরত্ব বেশি না, এই জন্য জি এর মান কম। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোথায়? বিষুবীয় অঞ্চলে। আর মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে, যেহেতু মেরু অঞ্চলের দূরত্ব কম, তাহলে জি এর মান বিষুবীয় অঞ্চল থেকে বেশি হবে না, তাহলে মেরু অঞ্চলে জি এর মান দেখা গেছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেমন? তার মানে দেখা যাচ্ছে দূরত্ব বাড়লে জি এর মান কমে, আর দূরত্ব কমলে জি এর মান বেশি হয়। আমাদের ভূপৃষ্ঠে আমরা সাধারণত ক্রান্তীয় অঞ্চলে অবস্থান করি, মানে এই যে লোকেশনগুলোতে অবস্থান করি, এখানে জি এর মান হচ্ছে কত? ভূপৃষ্ঠে 9.81। তাহলে তোমাদেরকে 3 রকমের মান এখানে বলা হয়েছে। একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে, যেহেতু এখানে দূরত্বটা আরেকটু কম না, তাহলে এখানে সবচেয়ে কম, এই জন্য জি এর মান বেশি। এখানে দূরত্ব আরেকটু বেশি, এই জন্য জি এর মান আরেকটু কম, 9.79। এখানে দূরত্ব সবচেয়ে বেশি না, এই জন্য জি এর মানটা সবচেয়ে কম। তার মানে দেখো, একটা বস্তু যদি মেরুতে থাকে তখন তাকে পৃথিবী টানবে 9.83 ত্বরণে, কিন্তু সে যদি আস্তে আস্তে এদিক দিয়ে চলে আসে, তার আকর্ষণ বল অভিকর্ষ ত্বরণের মানটা কম হবে না? ভূপৃষ্ঠ ও পৃথিবী তার কেন্দ্রের দিকে আরো কম বলে টানবে না? দেখো, মেরুতে থাকলে তাকে টানতেছে এত বলে, আর বিষুবীয় অঞ্চলে থাকলে তাকে টানতেছে 7-8 বলে, ক্রান্তীয় অঞ্চলে থাকলে তাকে টানতেছে 9.79 বলে। আর জি এর মান ভূপৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.81। তোমাকে পরীক্ষায় 4 রকমের মান আমি তোমাকে বলছি। ভূপৃষ্ঠে জি এর মান 9.81, বিষুবীয় অঞ্চলে 9.78, ক্রান্তীয় অঞ্চলে 7.9, আর মেরু অঞ্চলে, উত্তর মেরু দক্ষিণ মেরু অঞ্চলে 9.83। ওকে, পারবা? তাহলে আমরা বললাম ত্বরণ কাকে বলে, অভিকর্ষ ত্বরণ জি, আর জি এর মান কার উপর নির্ভর করে? দূরত্বের উপর নির্ভর করে। আর হচ্ছে জি এর বিভিন্ন স্থানে মান বিভিন্ন হয়। তার একটা কারণ হচ্ছে পৃথিবীর আকৃতি, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বুঝালাম, যে পৃথিবী যেহেতু তোমার স্পেরিক্যাল শেপ, উপবৃত্তাকার, এজন্য বিষুবীয় অঞ্চলের দূরত্ব ব্যাসার্ধ বেশি হলে জি এর মান কম হবে, আর মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, জি এর মান বেশি হবে। 2 নম্বর কারণ হচ্ছে জি এর মান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হওয়ার আরেকটা কারণ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি। আমরা জানি পৃথিবীর 2 রকমের গতি বিদ্যমান। পৃথিবীর নিজ অক্ষের চারদিকেও একটা ঘুরে, আর একটা সূর্যের চারদিকেও ঘুরতে থাকে। পৃথিবী যখন নিজের চারদিকে ঘুরে, তখন তার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার সময় পৃথিবীর এই যে বিষুবীয় অঞ্চলটা ঘুরে যখন এদিকে চলে আসে, তখন জি এর মান একরকম হয় না। এটা ঘুরে যখন এদিকে চলে আসে আর এরকম হয় না। এর জন্য মনে রাখবা, আহ্নিক গতির কারণেও জি এর মান বিভিন্ন রকম হয়। 3 নাম্বার কারণ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের উপরে গেলে কি হয়, পৃথিবী পৃষ্ঠের নিচে আসলে কি হয়। আচ্ছা, আমরা বললাম এটা হচ্ছে একটা পৃথিবী, এই পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠে কোনো বস্তুকে পৃথিবী টানবে হচ্ছে 9.81 বলে। ওকে, আমরা বললাম দূরত্ব বাড়লে জি এর মান, মানে অভিকর্ষ ত্বরণের মানটা কমে। আচ্ছা, কেউ এখানে আমরা দূরত্ব এখন ধরে নিলাম ডি। ওকে, সে যদি একটা বস্তু যদি একটা পাহাড়ের চূড়ায় থাকে, এখানে থাকে, তাহলে আগে যে দূরত্ব ছিল এখন দূরত্ব তো আরো বেড়ে গেছে না? বেড়ে গেছে কিনা? তার মানে এখন টোটাল দূরত্ব হচ্ছে এখান থেকে এতটুকু। তার মানে দূরত্ব বেড়ে গেছে।
তাহলে একটা বস্তু যদি পাহাড়ে থাকে, পৃথিবী কি তাকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে টানবে বা এত ত্বরণে আকর্ষণ করবে? না, তখন আকর্ষণ বলের পরিমাণটা কমে যাবে। এই জন্য মনে রাখবা, পৃথিবী পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকেও যত উপরের দিকে যাবা ততই আকর্ষণ বলের মানটা কমতে থাকে। ওকে, আবার পৃথিবী পৃষ্ঠের ভিতরের দিকে কেন্দ্রের দিকে যেতে থাকলেও আকর্ষণ বলের মান কমতে থাকে। কেন কমতে থাকে? মনে রাখবা, কোনো বস্তু যদি পৃথিবীর যেতে যেতে যদি কেন্দ্রে চলে যায়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0, কারণ এখানে বস্তুর কোনো ধরনের ব্যাসার্ধ নাই। তার মানে আমরা জি ইকুয়াল টু পাইছি জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ারের মান 0 হলে কি জি এর মান আর পাওয়া যাবে? যাবে না। এই জন্য পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। তাহলে তোমরা অনেক রকমের প্রায় 5 রকমের মান পাইছো। হ্যাঁ, এবার আসো, আচ্ছা ভূপৃষ্ঠে তো 9.81, রাইট? কিন্তু ভিতরের দিকে আসলে তো তার দূরত্ব কমতেছে, তাইলে তো দূরত্ব কমলে তো জি এর মান বাড়ার কথা, কিন্তু এখানে বাড়েনি কেন? একটা প্রশ্ন থাকতে পারে না? না বাড়ার কারণ হচ্ছে, ধরে নাও একটা বস্তু এখান থেকে এখানে আসলো, তখন কি পৃথিবীর আকারটা তখন ওই বস্তুর সাপেক্ষে এরকম হয়ে গেছে না? ছোট হয়ে গেছে না? হয়ে গেছে কিনা? যার কারণে পৃথিবী আগে যেই বলে টানতো, পৃথিবীর আগে যেই ভর ছিল, সেই বস্তু যদি এই জায়গায় থাকে তার ভরটা তুলনামূলকভাবে আরও কমে গেছে না? এই জন্য ভূপৃষ্ঠ থেকে ভিতরের দিকে গেলেও জি এর মানটা কমতে থাকে। এভাবে কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে চলে গেলে জি এর মান কি হবে? 0 হবে। তাহলে আমরা তোমাদেরকে বললাম মহাকর্ষ কাকে বলে, মহাকর্ষ সম্পর্কে, অভিকর্ষ সম্পর্কেও বললাম, ত্বরণ এমনি নর্মাল গণিতের ক্ষেত্রে গাড়ি, বল ইত্যাদি বা দৈনন্দিন জীবনের ত্বরণ, অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবী আমাদেরকে কীভাবে টানতেছে, সেখানে কী পরিমাণ ত্বরণ কাজ করে, জি এর মান কার উপরে নির্ভর করে? দূরত্বের উপরে। আর কার উপরে? বস্তুর ভর, পৃথিবীর ভর কার উপরে নির্ভর করে না। হ্যাঁ, আর জি এর মান বিভিন্ন স্থানে বিভিন্ন হওয়ার কারণ কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে দূরত্ব। প্রধান কারণ একটা, দূরত্ব। কারণ বিষুবীয় অঞ্চলে কেন্দ্র থেকে একরকম ব্যাসার্ধ, আর এখানেও আরেক রকম ব্যাসার্ধ। এই যে পৃথিবীর ব্যাসার্ধ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হওয়ার কারণেই জি এর মানটা বিষুবীয় অঞ্চলে একরকম, ক্রান্তীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম, ভূপৃষ্ঠে একরকম, কেন্দ্রে গেলে 0। আর 2 নম্বর পয়েন্ট বললাম আহ্নিক গতি। পৃথিবী যে নিজ অক্ষে চারদিকে ঘুরে, সেই সময় পৃথিবীর ব্যাসার্ধে এক এক অঞ্চলে এক এক রকম ব্যাসার্ধ প্রদর্শন করে, যার কারণে ওই সময় এক এক অঞ্চলে জি এর মান এক এক রকম নির্দেশ করে। 3 নম্বর কারণ বললাম পৃথিবী পৃষ্ঠের উপরে, আমরা বললাম পৃথিবীর পৃষ্ঠেই জি এর মান 9.81। আমরা বললাম পৃথিবীর কেন্দ্র থেকে যতই ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুর যে আকর্ষণ থাকবে, ওই বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে আরো উপরের দিকে যায়, তার আকর্ষণ বল, পৃথিবীর কেন্দ্র কর্তৃক আকর্ষণ বলের মান কমবে। আর কোনো বস্তু ভূপৃষ্ঠ থেকে যদি পৃথিবীর ভিতরের দিকে চলে আসে, কেন্দ্রের দিকে চলে আসে, সেই ক্ষেত্রেও জি এর মান কমবে। আশা করি তোমরা এই অধ্যায়গুলো, টপিকসগুলো ভালো করে পড়বা। কোনো সমস্যা হলে তো আমরা আসি, ওকে? তাহলে তোমরা এই পর্যন্ত আজকে ভালো করে পড়ে ফেলবা। আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে ইনফর্ম করবা। মনে রাখতে হবে এই অধ্যায়টা হচ্ছে গাণিতিক অধ্যায়, তোমাকে অনেক অনেক বেশি এখান থেকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলো মনে রাখতে হবে, আর এককগুলো তো মনে রাখবাই। সবাইকে অনেক ধন্যবাদ।